ইঞ্জিনিয়ার ছাড়া কাজ পুরো বিল্ডিংয়ের সর্বনাশ। হ্যাঁ, আমি যেটা বলছি একদম সঠিক বলছি। আমরা বিল্ডিং কী জন্য তৈরি করি? প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদেরকে, পরিবারকে রক্ষা করার জন্য আমরা বিল্ডিং তৈরি করি। প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি বিল্ডিংই না বাঁচে, না ঠিক থাকে, আমরা কি ঠিক থাকতে পারবো? হ্যাঁ, কখন আপনি ইঞ্জিনিয়ার ছাড়া ঘর তৈরি করতে পারবেন? যদি আপনার টেকনিক্যাল নলেজ থাকে, তবেই আপনি ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং তৈরি করতে পারবেন, সেখানে কোনো অসুবিধা হবে না। প্রথম যে ভুলটা করে বেস ঢালাইয়ে বা ফুটিং ঢালাইয়ে, ইটের সোলিং করে তার উপরে ডাইরেক্ট বেস ঢালাই করছে বা ফুটিং ঢালাই করছে। আপনি কি জানেন কি পরিমাণে ওয়াটার শোষণ করে ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক? সেটা যদি জানতেন, তা কখনই আপনি ইটের উপরে রড বেঁধে বেস ঢালাই করতেন না। আপনার ইটের উপর যদি বেস ঢালাই করতে মন চায়, হালকা করে একটু কংক্রিট করে নেবেন, পিসিসি কংক্রিট। ওই পিসিসির উপরে আপনি বেস ঢালাই করতে পারেন, একদম সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আপনি বেস ঢালাইয়ের আগে যে সয়েল টেস্ট, মাটির টেস্টটা কিন্তু করিয়ে নেবেন। আর মাটি লুজ আছে কি না পরবর্তীতে আপনি অসুবিধা না হয়, এজন্য আপনি একটা মাটির টেস্ট বা সয়েল টেস্ট করিয়ে নেবেন। এটা বেশি কিছু লাগে না। 5 ইঞ্চি গোলায় একটা পাইপ নেবেন, 8 ইঞ্চি লম্বা হয় পাইপটা যেন। এইবার ওই পাইপটা যেখানে আপনি ফুটিংয়ের কাজ করবেন, সে মাটিতে পুরো সম্পূর্ণটা পুঁতে দেবেন। এইবার ওই পাইপটা আপনি উপরে মাটি সমেত উপরে তুলে ওয়েট করবেন। যদি 3 কিলো প্লাস আসে তাহলে ঠিক আছে, যদি 1.5 থেকে 2 কেজির ভিতরে আসে তাহলে আপনি ফুটিংয়ের কাজ করবেন না। ভালোভাবে কম্প্যাকশন করবেন, তারপরেই আপনি ফুটিংয়ের কাজ বা বেস ঢালের কাজ শুরু করবেন। সোয়েল টেস্ট কিভাবে সঠিকভাবে করতে হয় অনেক ট্রফি আছে, এই চ্যানেলে দেখতে পারেন। বেজের সাইজ 4 ফুট বাই 4 ফুট করবেন, আর 1 ফুট ভরাই করবেন এক তালার জন্য। আর একটা ভুল প্রত্যেকটা বাড়িতে করে থাকে, সেই ভুলটা হচ্ছে পিলারের রড বা কলমের রডে। আপনি দেখবেন প্রত্যেকটা বাড়িতে এই ভুলটা করে। ভুলটা কি? কলমের রড সব একই জায়গায় জয়েন্ট বা একই জায়গায় ল্যাপিং করে। এটা কিন্তু সব থেকে বিল্ডিংয়ের পক্ষে ক্ষতিকারক। একই জায়গায় ল্যাপিং বা জয়েন্ট। আপনার একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স 3 ফুট হওয়া প্রয়োজন। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো বিমের ভিতরে যেন কলমের রডের বা পিলারের রডের জয়েন্ট যেন না আসে। ছাদের ভিতরে এবং বিমের ভিতরে কোথাও যেন কলমের রডের বা পিলারের রডের জয়েন্ট বা ল্যাপিং না আসে, এটা মনে রাখবেন। বিল্ডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই কংক্রিট, রেশিও অফ কংক্রিট। কংক্রিটের রেশিওটা বেশিরভাগই করে দেখি 1:3 যে মশলাটা তৈরি হয় কংক্রিটের। কিন্তু আপনারা ফুটিংয়ের ক্ষেত্রে এবং পিলার বা কলমের ক্ষেত্রে 1:2:4 হিসাবে করবেন। কিন্তু মেইন আপনার ফুটিং অ্যান্ড কলম, এই দুটি আপনি মজবুত করুন। আর একটা ভুল দেখুন, অনেক জায়গায় দেখি যে পিলারটা আগে কংক্রিট করে নিচ্ছে, আর আরেক জায়গায় দেখি যে পিলার এবং গাঁথনি একসঙ্গে করছে। কোনটা সঠিক? বেশিরভাগ মিস্ত্রিরা মজবুত বিল্ডিং করার জন্য আপনার গাঁথনি এবং কলম বা পিলার একসঙ্গে করে। এটা কিন্তু একদমই ঠিক না। এটা করলে আপনার লাভের জায়গায় লোকসান হয়ে যাবে। সেটা কি করে হচ্ছে আমি এখনই বলছি। আপনি যখন গাঁথনি এবং কলমের বা পিলারের কংক্রিট করবেন একসঙ্গে, দেখবেন যে কলম কংক্রিট করার সময়, পিলার কংক্রিট করার সময় যে কংক্রিটের স্যালারিটা ইট আপনার নিয়ে নিচ্ছে। আপনার ওয়াল মজবুত হবে,
গাঁথনি মজবুত হবে, কিন্তু পিলার বা কলমের স্ট্রেংথ পুরো অর্ধেক চলে আসবে। এই জন্য কখনই গাঁথনি এবং পিলার ঢালাই একসঙ্গে করবেন না। আগে আপনি পিলার বা কলম ঢালাই করবেন, তারপরে আপনি গাঁথনি করবেন। কলম ঢালাই করার পরে আপনি গাঁথনি করবেন। যখন আপনি ছাদ ঢালাই দেবেন, সেভাবে গাঁথনি করে একবারে ছাদ ঢালাই দেবেন, তাতে কি অসুবিধা? আরও ভালো হবে, সব থেকে মজবুত হবে সেটা। গাঁথনির শুরুতে, ইটের গাঁথনির শুরুতেই ভুল করে ফেলে। কোন ভুলটা করে? প্রথমে যখন বিমের উপর থেকে ইটের দেওয়ালও গাঁথনি করবে, হালকা করে চিপিং করে নেবেন, ভালো করে ওয়াটার দিয়ে ধুয়ে দেবেন। তারপরে মিস্ত্রিরা কী করবে? সিমেন্ট বালির মশলা দিয়ে গাঁথনি শুরু করে দেবে। এটা কখনই করবেন না। এটা আপনি কি করবেন? সিমেন্টের পেস্ট বানাবেন, কলগেট কীরকম কলগেটের মতন পেস্ট বানিয়ে প্রথম ইটটা যখন বিমের সঙ্গে গাঁথবেন, ও পেস্ট দিয়ে লাগিয়ে প্রথম ইটটা গাঁথবেন, পরবর্তী ইটটা আপনি বালি এবং সিমেন্টের মশলা বানিয়ে করবেন। কিন্তু 1:4 হওয়া চাই। 1:4 অর্থাৎ 1 টিন যদি আপনি সিমেন্ট ব্যবহার করেন, 4 টিন আপনি বালি দেবেন। কিন্তু বালিটা আপনি টেস্ট করে দেবেন, সে নোনা বালি কিনা মিঠা পানির বালি কিনা, সেটা আপনি টেস্ট করে তবেই আপনি কাজ শুরু করবেন। 2 ইটের মাঝখানে কতটা গ্যাপ রাখতে হবে? আপনি 1/2 ইঞ্চি গ্যাপ রাখবেন, ওটা মশলা সঠিকভাবে যেন যেতে পারে। মশলা বাঁচানোর জন্য কখনোই কিন্তু আপনারা দেখুন গ্যাপ কম করবেন না, 1/2 ইঞ্চি গ্যাপ রাখবেন। মিস্ত্রিরা যখন কাজ শেষ করে অর্ধেক দেওয়ালটা গেঁথে বাড়ি যায়, তার আগে কি করে? ইটের উপরে যে গর্তগুলো আছে না, ওগুলো মশলা দিয়ে প্যাক করে যায়। এই ভুলটা করবেন না। ওই গর্তগুলো ইটের উপরে যে থাকে, ওটা আপনি প্যাক করবেন না। আপনি সাইডের জয়েন্টগুলো প্যাক করে দেবেন, উপরে ইটের উপরে গর্তগুলো নেক্সট দিন যখন আপনি গাঁথনি করবেন তখন আপনি করবেন। এটা যখন আপনি এটা করলে কি হবে জানেন? ইটের গর্তটা ভরে দিলে প্রথম দিন কি হবে? আপনার ওই লাইনে একটা ক্রাক চলে আসবে। কবে আসবে? 6 মাস, 1 বছর, 2 বছরের ভিতর অবশ্যই আসবে, একটা জয়েন্ট চলে আসবে। আমরা 1 নম্বর ইট কোনটি, 2 নম্বর ইট কোনটি চিনি না। যদি চিনতাম তাহলে কোনো দিন দেয়াল ঘামতো না বর্ষার সময়। এটা চিনি না বলেই আমাদের দেয়ালটি ঘামে। এটা কী জন্য ঘামে? জেনে রাখুন যে 1 নম্বর ইট কোনটি আর 2 নম্বর ইট কোনটি। দেখুন, 1 নম্বর ইট চেনার উপায় হচ্ছে, একটা ইট শুকনো ইট ওয়েট করবেন, দেখবেন 2.5 কিলো থেকে 3 কিলো ওয়েট আসবে। ওই ইটটাকে আপনি ভিজিয়ে 4 ঘন্টা পর উঠিয়ে সেটাকে ওয়েট করবেন। দেখুন ওর 15% থেকে 20% পর্যন্ত ওয়েট বেশি আসবে। মনে 3 কেজি 600-র মধ্যে থাকলে 600-700 তাহলে ঠিক আছে। এবার যদি 5 কেজি 6 কেজি 7 কেজি হয়ে যায়, তাহলে সেটা 1 নম্বর ইট নয়, সেটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ইট, 2 নম্বর 3 নম্বর। এটা দিয়ে গাঁথনি করা ঠিক নয়। 1 নম্বর ইট হলে আপনার 15 থেকে 20% ওয়াটার শোষণ করবে, তার বেশি করবে না। এইভাবে 1 নম্বর ইট চিনে নিতে হয়। আর একটি ভুল করে, বিল্ডিংয়ের হাইট কতটা হাইটে এবং ফ্লোরের হাইট। আপনার বিল্ডিংয়ের হাইট দেখুন, লিন্টন রাখবেন 7 ফুটে, আর 10.5-11 ফুটে স্ল্যাব রাখবেন, ছাদ রাখবেন, হাইটটা এটা রাখবেন। আর সেটা না রাখলে কী হবে জানেন? যখন বিল্ডিংয়ের উপরে একটা খাট রাখবেন, খাটের উপরে ফ্যান লাগাবেন, মাথায় টাচ হয়ে যাবে, তখন কতটা অসুবিধা হবে, তখন আপনার পস্তাতে হবে। এটা আপনি মেনটেন করবেন বিল্ডিংয়ের হাইটটা। আর ফ্লোরের হাইটটা আপনার বাড়ির পাশে যদি রোড থাকে, রোডের লেভেল থেকে 1.5 ফুট থেকে 2 ফুট হাইটে আপনি ঘরের ফ্লোর রাখবেন। কখনো এই ভুলটা করবেন না। রোড লেভেলের নিচে বিল্ডিংয়ের
ফ্লোর লেভেল করবেন না। এটা করলে কী হবে জানেন, প্রাকৃতিক দুর্যোগ সেই সময় বুঝতে পারবেন কি হয়। এটা কখনই আপনারা করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন রাখছি, আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে। অল দ্য বেস্ট।